৩ বছর পার হয়ে গেল ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিনটিকে ঘিরে মাঠে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি দুপক্ষই। পাল্টাপাল্টি অবস্থানে কিছুটা হলেও উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগ দিনটি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করলেও গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছিল। সংঘাত এড়াতে ৫ জানুয়ারির পরিবর্তে ৭ জানুয়ারি বিএনপি ঢাকায় সমাবেশের অনুমতি চেয়েছিল। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে জাতি কি আবারও বিভক্ত হতে চলেছে কিনা সেই প্রশ্ন সাধারণের মধ্যে জেগেছে। অন্যদিকে নির্বাচন নিয়ে যে এত কথা তার এখনো কোনো সমাধান আসেনি। আওয়ামী লীগ বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বর্তমান সরকারের মেয়াদ শেষে। বিএনপির ভাবগতিকে মনে হচ্ছে যে তারা এবার নির্বাচনের পথেই আছে, সংলাপের পথেই আছে। আজ আলোচনা করতে চাই গণতন্ত্র এই সব বিষয় নিয়ে, এবং সাথে আছে আমি সামিয়া রহমান। আমার সাথে যারা আছেন দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন মাহফুজুল্লাহ সিনিয়র সাংবাদিক, আছেন আহমেদ হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন যুগ্ম মহাসচিব বিএনপি, সম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাদের সবার জন্য কিন্তু প্রথমেই বলে দিচ্ছি ফ্লোর ওপেন, পরে আমাকে ব্লেম দিবেন না যে আমি কাউকে কথা বলার সুযোগ দেইনি। যেটি নিয়ে শুরু করলাম যে ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সবসময় একটা পাল্টাপাল্টি অবস্থান দেখে, এবং আমরা তো একটা ভয়াবহ সহিংসতা দেখলাম প্রথম বর্ষপূর্তিতে, ভয়াবহ সহিংসতায় দেশ অবরোধ হরতালে দেশ ঢাকা পড়েছিল। জাতিকে আবারও বিভক্ত হতে যাচ্ছে ৫ জানুয়ারিকে কেন্দ্র করে, কারণ আমরা বরিশালেও দেখলাম যে একটা বেশ ছোটখাটো হলেও সংঘাত হয়েছে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে দিয়ে শুরু করি আমি। ৫ জানুয়ারি ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে জাতি অলরেডি বিভক্ত। একদিকে আছে জনগণ গণতন্ত্রের জন্য আত্মনাদ করছে, ভোটাধিকারের জন্য আত্মনাদ করছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রশাসনের উপর নির্ভর করে দেশের জনগণকে শাসন করে যাচ্ছে। ৫ জানুয়ারি নির্বাচন ছিল সমগ্র জাতির সঙ্গে প্রতারণায় বলবো। ৫ জানুয়ারির এই যে দেখানো নির্বাচন ছিল গণতন্ত্রের সঙ্গে প্রতারণা। ৫ জানুয়ারি নির্বাচন ছিল এই সংবিধানের এই গণতন্ত্র কথা বলা আছে, জনগণের ভোটাধিকারের কথা বলা আছে, সংবিধানের সঙ্গে প্রতারণায় বলবো। সুতরাং আজকে এই দাবি প্রখর হচ্ছে, যত তীব্র হচ্ছে। সরকার পুলিশ বাহিনীকে দিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণের দাবিকে মানে দাবি শুধু তাই না, আজকে মৌলিক পরিবর্তন যেটা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৪, ৯৫, ৯৬ সালে একটা স্লোগান দিতেন। তার স্লোগানটা ছিল সকল জনসভায় বক্তৃতায় উনি বলতেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, সেই জন্য কেয়ারটেকার সরকার দরকার, নিরপেক্ষ সরকার দরকার। আজকে ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন একটা তত্ত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে। সেটা হলো যে সবার ভোট আমি দেব এবং শুধুমাত্র নৌকাকে দেব। এই হলো মৌলিক পরিবর্তন গণতন্ত্রে আসছে। আমি একটা প্রশ্ন আপনাকে একটু করতে চাইছি, সেটা হচ্ছে যে ৫ জানুয়ারি সেই ২০১৪ পর প্রায় ৩ বছর পার হয়ে গেল। এই ৩ বছরে কি বিএনপির অবস্থান কিছুটা বদলেছে, না সেই একই অবস্থানে বিএনপি রয়েছে? আপনি বিএনপি বলছেন কেন? আমি আওয়ামী লীগের কথা ওনাকে জিজ্ঞেস করব। সমগ্র জাতির অবস্থা একই রকম রয়েছে। কারণ নিশ্চয়ই মনে আছে আপনার ৫ জানুয়ারি সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। ৩ বছর পরও কি আপনারা মনে হয় নির্বাচন বর্জন করাটা কি বিএনপির ভুল ছিল, না সঠিক সিদ্ধান্ত ছিল? অনেকে সমালোচনা করেছিল সেই সময় যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল, এখনো দু একজনে বলতে চেষ্টা করেন। কিন্তু কি দেখলেন আপনি ওই নির্বাচনের পরে? ওই নির্বাচনে গেলে কি হতো, জেলা পরিষদ নির্বাচন কি হয়েছে, উপজেলা নির্বাচন কি হয়েছে, মেয়র নির্বাচন কি হয়েছে, ইউনিয়ন নির্বাচন কি হয়েছে, কিছু লোক পুরো ভোট দিয়ে দিছে। বিএনপির কি প্রাপ্তি হয়েছে নির্বাচন বর্জন করে? বিএনপির কি প্রাপ্তি হলে নির্বাচন বর্জন করে? প্রাপ্তি কি? প্রাপ্তি তো বিএনপি দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে। আমার যে অর্জন ছিল স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্রের জন্য, সে অর্জনের উপর আঘাত হয়েছে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, মানবাধিকারের শক্তি, আমরা আমাদের অবস্থান। আমি আবারও আসবো এবং ফ্লোর সবার জন্য ওপেন। আমি একটু আহমেদ হোসেন আপনার কাছে জানতে চাইছি, উনি বলছেন যে প্রশাসনের উপর নির্ভর করে আছে। আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি সবসময় বড় বড় এই অভিযোগ ছিল, কিন্তু প্রশাসনের উপর কি আসলে আওয়ামী লীগ এখন টিকে আছে শুধুমাত্র প্রশাসনের উপর? এবং ৩ বছর পার হয়ে আওয়ামী লীগের অবস্থান আসলে কতটুকু পরিবর্তন হয়েছে বা
কতটুকু কোন অবস্থানে আছে আওয়ামী লীগ? এটা গভর্নমেন্ট যখন দেশ শাসন করে তখন তো প্রশাসন থাকবেই। প্রশাসনবিহীন কোনো গভর্নমেন্ট আছে পৃথিবীতে? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কি প্রশাসন ছিল না? প্রশাসন তো এক্সিকিউটিভ বডি, বাট নীতি নির্ধারণটা করে গভর্নমেন্ট। সুতরাং এই বক্তব্যটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা অলওয়েজ জনগণের উপর নির্ভরশীল, পিপুলের উপর নির্ভরশীল। পিপুলের উপর নির্ভরশীল এবং পিপুলের উপর নির্ভরশীল না থাকলে, পিপুলের উপর আস্থা না থাকলে আর পিপুলের সমর্থন না থাকলে আমরা 3টি বছর ক্ষমতায় আসতো। এবং বিএনপি নির্বাচন যে বর্জন করার মধ্য দিয়ে তারা যে সহিংসতার পথ বেছে নিয়েছে, হঠকারী পথ বেছে নিয়েছে। হঠকারী পথ দিয়ে কখনো কোনো দেশে কোনো পার্টি কোনো সাকসেস আনতে পারে না। একটা ইলেকশন পার্টি, গণতান্ত্রিক দল সবসময় নির্বাচনে আসতে হবে এবং অবশেষে তারা নির্বাচনে আসছে। অবশেষে কিন্তু নির্বাচনে আসছে, এই গভর্নমেন্টের অধীনেই আসছে এবং সর্বশেষ নাসিক নির্বাচন যেটা হলো, সেই নির্বাচনেও তারা এসে প্রমাণ করলো যে না, এই সরকারের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমি আপনার কাছে তাহলে আমি একটু জানতে চাচ্ছি, 3 বছর আগে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে পর্যায়ে ছিল, যতটুকু ছিল, 3 বছর পর কি আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে না কমেছে? এখন তো দেশের উন্নয়ন, অগ্রগতি সবকিছু মিলে, দেশের স্ট্যাবিলিটি সবকিছু মিলে যে এখন জনপ্রিয়তা বেড়েছে, বিকজ ইটস এ স্ট্যাবল গভর্নমেন্ট। এবং 3 বছর আগের যে আমাদের যে স্ট্যান্ডটা ছিল নির্বাচনের কথা, আমরা তো বিএনপিকেও ইনভাইট করেছিলাম। বিএনপি চেয়ারপারসনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইনভাইট করেছিলেন, আবার ফোনে কথাও বলেছিলেন যে আপনি আসুন, আমার সাথে বসুন, আমরা বসে কথা বলি কীভাবে নির্বাচন করা যায়। কিন্তু তিনি তার ডাকে সাড়া না দিয়ে তিনি সহিংস পথে চলে গেলেন, হঠকারী পথে চলে গেলেন। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু মাহফুজুল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কি মনে হয় এই 3 বছর পর আসলে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান কতটুকু পরিবর্তন হয়েছে বা আদৌ কোনো পরিবর্তন হয়েছে কিনা, এবং বিএনপি সাংগঠনিক পর্যায়ে দুর্বল হয়ে গেছে কিনা? কারণ গণমাধ্যমে আমরা অনেকেরই বক্তব্য শুনেছি এরকম যে 2016 সালটি বিএনপির সবচেয়ে বড় ব্যর্থ দল হিসেবে প্রমাণ দিয়েছে, গণমাধ্যমে যেটি এসছে। বিএনপি সাংগঠনিক পর্যায়ে শক্তি কতটুকু আছে এবং এই 3 বছরে দুটো দলের অবস্থান? তার আগে আজকে যে কারণে আপনি অনুষ্ঠান করছেন একটু আমি ভূমিকা দিয়ে নেই। আপনি শুরুতেই বলেছেন যে কেউ এটাকে বলছে গণতন্ত্র হত্যা দিবস, কেউ বলছে গণতন্ত্র বিজয় দিবস। ঠিক আছে, এটা দুটি দলের দুই ধরনের অবস্থান। আমি কিন্তু একটু ভিন্নভাবে দেখি পুরো বিষয়টাকে। কারণ 5ই জানুয়ারি নির্বাচন একটা অনন্য নির্বাচন, যেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অঙ্গ হয়ে গেছে। এবং এই নির্বাচনটাকে আমি মনে করি ইলেকশন উইদাউট চয়েস, ডেমোক্রেসি উইদাউট চয়েস, গভর্নমেন্ট উইদাউট চয়েস। কারণ এখানে নির্বাচনে আমার কোনো পছন্দের কোনো সুযোগ ছিল না, গণতন্ত্রের কোনো পছন্দের সুযোগ ছিল না, এবং সরকারের ক্ষেত্রে আমি যে পছন্দ করব তারও কোনো সুযোগ ছিল না। এই অবস্থায় নির্বাচনটা হয়েছে এবং এই কারণেই এই নির্বাচন নিয়ে এত হতাশা, এত প্রশ্ন, এত বিতর্ক, এই সমস্ত বিষয়। এটা হচ্ছে এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে আরও দুটি ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ আলোচনা করি না। আপনি যদি 2014 সালের 5ই জানুয়ারি উত্তর পরিস্থিতিতে আমরা একটু স্মৃতিচারণ করি, তখন সরকারের দিক থেকে এক ধরনের একটা ইন্ডিকেশন ছিল, আমি যদি এটাকে খুব দৃঢ় অঙ্গীকার নাও বলি, যে ওই নির্বাচনটি হচ্ছে এক ধরনের নিয়ম রক্ষার নির্বাচন, পরবর্তী নিয়ম রক্ষা, পরবর্তী পর্যায়ে আরেকটা নির্বাচন করে এটাকে সামাল দেওয়া হবে। আর বিরোধী দলের দিক থেকেও প্রত্যাশা ছিল, কারণ দুই পক্ষের যারা গুরু, দুই পক্ষের যারা পরামর্শদাতা, দুই পক্ষের যারা বন্ধু এবং এই ওই শ্রেণীর লোকেরা, তারা দুই পক্ষকে দুই রকমভাবে বুঝিয়েছিলেন, যার ফলে বিএনপি আপনার 5ই জানুয়ারির পর আকস্মিকভাবে আমরা দেখলাম তারা তাদের আন্দোলনকে প্রত্যাহার করলেন কোনো রকমের কোনো ঘোষণা না দিয়েই। এবং বিপদে বিএনপি পড়েছে ওই কারণে, যে কারণে 1 বছর অপেক্ষা করবার পর যখন কোনো প্রাপ্তি হলো না, তখন বিএনপি আবার আপনার এই 15 সালের শুরুর দিকে আরেকটা আন্দোলনে গেল। আওয়ামী লীগের অনেক নেতারা, যদি এটা ওনারই বলা উচিত, আমাদের অনুষ্ঠানে যারা আসেন তারা বলেন যে যখন নির্বাচন হওয়ার কথা তখন বিএনপি অংশগ্রহণ করেনি, নির্বাচন হয়ে গেল, সাংবিধানিক বাধ্যবাধকতা হোক বা যে কারণে হোক নির্বাচন হয়ে গেল, তারপরে কেন তাদের জন্য আবার একটা নির্বাচন জাতিকে মুখোমুখি হতে হয়? যে কারণে 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে এবং 3 মাসের মাথায় আবার নির্বাচন হয়েছে। একটা রাজনৈতিক প্রশ্ন যখন উত্থাপিত হয় একটা সমাজের মধ্যে, এবং সমাজের একটা বিরাট অংশ যখন ওই রাজনৈতিক প্রশ্নের সঙ্গে জড়িয়ে যায়, তখন
কয় মাসের মধ্যে আপনি নির্বাচন করলেন, কিভাবে করলেন, এটা গুরুত্বপূর্ণের চেয়ে বেশি হচ্ছে রাষ্ট্রকে এবং দেশকে রক্ষা করবার জন্য তখন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে দাবিটি ছিল সেটি তো আসলে আওয়ামী লীগ মানত না। তাহলে এক বছরের মধ্যে সেই দাবি মেনে নেবে আওয়ামী লীগ, বা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসবে, তারও তো কোনো সম্ভাবনা ছিল না। এরকম কোনো ব্যাকডোর কোনো মানে ডিসকাশন তো হয় না এই সমস্ত ক্ষেত্রে। যেটা হয় এইসব ক্ষেত্রে যেটা হয় যে আপনার, ওই যে আমি আপনাকে বললাম একটা কথা, যে ওই সময় উভয় দলের যারা বন্ধু, উভয় দলের যারা শুভানুধ্যায়ী, দেশি এবং বিদেশি, তারা যেরকম ভাবে আভাস দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন, এটা হয়তো ওনারা দুজনকেও স্বীকার করবেন না, কিন্তু আমি গণমাধ্যম কর্মী হিসেবে বলছি, তাতে একটা ধারণা তৈরি হয়েছিল যে 3 মাস 4 মাস 5 মাস তারা বলেছিলেন। এবং সেটা আপনার আমাদের অর্থমন্ত্রীও তো বলেছিলেন যে হ্যাঁ এই নির্বাচন না, একটা নির্বাচন হবে। জি, আমি দর্শক ফোনটা নিয়ে আপনার কাছে আবারও ফিরছি। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আমি সবার থেকে বলছি যে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ মিছিল মিটিং করা। বিএনপি এতবার বলছে যে আমরা একটা সমাবেশ করতে চাই সোহরাওয়ার্দী উদ্যানে, তাকে অনুমতি দেওয়া হলো না কেন? এবং রাস্তার পাশে দাঁড়িয়ে এতগুলো জনসমাবেশ করতেছে, তাতে কোনো সমস্যা হয় নাই কেন? ধন্যবাদ। এবার এই প্রশ্নের উত্তরটা আমি যদি আহমেদ হোসেন আপনার কাছেই জানতে চাই, বিএনপিকে কেন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না? বিএনপি সমাবেশ করছে না, প্রতিদিনই তো প্রেস ব্রিফিং হচ্ছে, আমরা টেলিভিশনে দেখছি, তাদের বক্তব্য দিচ্ছে। এবং গতকালকে পরশু দেখলাম বিএনপি চেয়ারপারসন কথা বললেন, বক্তৃতা করছেন কোন দিন, এবং তাদের মহাসচিব প্রতিদিনই তো কথা বলছেন মিডিয়াতে। এগুলো কি সভা সমাবেশের বক্তৃতা করছেন না? তাহলে এগুলো শুধুমাত্র বিএনপির জাস্ট কথার কথা। বিএনপি নিজেরা নিজেদের দুর্বলতাটাকে ঢাকার জন্য সমস্ত অভিযোগ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে ওনারা পারমিশন পাবেন কি পাবেন না সেখানে তো প্রশাসন দেখবে, প্রশাসনের কিছু কিছু বিষয় আছে। এবং অতীতে আমরাও এরকম পারমিশন চেয়েও যা পারমিশন পাইনি, যে প্রশাসন দেবে, সেটা প্রশাসন ইনকোয়ারি করে দেখে সেখানে দেওয়া যায় কিনা। তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটি দেন। আপনি বলছেন যে বিএনপি সব সভা সমাবেশ করছে, সবকিছুই করছে, প্রশাসন দিচ্ছে না, সেটা আপনাদের দেখার বিষয় না। কিন্তু সরকার তাদের কি কনফারেন্স হয়নি? তাদের কনফারেন্স হয়নি, তার অনুমতি দিল না কোথায়? তাদের জাতীয় সম্মেলন হয়েছে। সরকারে আছে কারা? আমরা আছি। প্রশাসন তো সরকারের সাথে রিলেটেড, তাই না? এখানে আপনার গোয়েন্দা রিপোর্ট থাকে, গোয়েন্দা রিপোর্টে অনেক নাশকতার আশঙ্কা করা হয়, সবসময় আমি এটি শুনে এসেছি। নাশকতা তো তারা ঘটিয়েছে। আপনি কি জানেন না যে এটা 5 জানুয়ারির আগের নাশকতা এবং 1 বছর পরের নাশকতা, সবকিছু মিলে এটা নাশকতার একটা কলঙ্কজনক অধ্যায় তো বিএনপির সাথে লেগে আছে। আচ্ছা, তাহলে আমি যদি বক্তব্যের সঙ্গে যোগ করি, বাংলাদেশের পূর্বের ইতিহাসে আমি যাব না, বাংলাদেশ উত্তর 1972 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে মারামারি, কাটাকাটি, কচুকাটা, মানে সমস্ত জিনিস ছিল বাংলাদেশের রাজনীতিতে। কাজে কেউ কাউকে ওইভাবে এককভাবে দোষী করতে পারবেন না যে ওদের আমলে বেশি হয়েছে না আমাদের আমলে কম হয়েছে। এইটাই আমার বক্তব্য। আর আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের সময়, গত নির্বাচনের সময় তারা কথা দিয়েছিলেন যে নতুন দিন আসবে। নতুন দিন মানেই হচ্ছে অতীতের সকল ভুল ভ্রান্তি আমরা মুছে ফেলবো, অতীতের কোনো জিনিসের রিপিটেশন হবে না, আমরা সকলের জন্য এক ধরনের সমান অধিকার দেব। যে কারণে আপনি বলেছিলেন গভর্নমেন্ট উইদাউট চয়েস। আমি একটা কথা একটু জানতে চাই, উনি যেটি বারবার করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে নির্বাচনের সময় সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলা হয়েছিল, মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারটি, সেটিতে আওয়ামী লীগ আগ্রহী হলো না। এই কথাগুলো তারা বলছেন, বাট আমার তো মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এমন কোনো অঙ্গীকার করেছেন। এবং তিনি তো 5 জানুয়ারি নির্বাচনটাই করতে চেয়েছেন সকলকে সাথে নিয়ে, বিএনপিকে সাথে নিয়ে, না হলে তিনি টেলিফোন করলেন কেন? তারা যখন আসলেন না, আর না এসে তারা কি করলেন? তারা তো তখন আপনার ধ্বংসাত্মক অরাজক পরিস্থিতি, ধ্বংসাত্মক নিয়ে আমি ব্যারিস্টার মাহবুবউদ্দিন ফখরুলের কাছে 2014 সালে কিন্তু আমার কথাটা মনে আছে এখনো। বিএনপি চেয়ারপারসন বললেন নির্বাচন করতে দেওয়া হবে না, আবার মাননীয় প্রধানমন্ত্রী বললেন নির্বাচন হবে। এই দুটো বক্তব্য এবং মাহফুজুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আসলে জাতির সামনে অঙ্গীকার করেছিলেন যে আমরা 1 বছরের মধ্যে আরেকটা নির্বাচনে যাব। আমার যদ্দূর মনে পড়ে এটা একটা সংবাদ সম্মেলনের বক্তব্য তার, আর অর্থমন্ত্রী তো বলেছিলেন সুস্পষ্টভাবে। আর ওই যে আমি 1 মিনিট শেষ করে দিই, আর ওই যে বললেন না যে বিএনপি নেত্রী বলেছেন নির্বাচন করতে দেব না, প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন হবে, এইটা আমি একটু ওনাকে অনুরোধ করবো 1996 সালে ফেরত যেতে। তখনও কিন্তু যারা আন্দোলন করেছিল তারা বলেছিল নির্বাচন হতে দেব না, যারা নির্বাচন করতে চেয়েছিল সরকারের থেকে মানে বিএনপি, তারা বলেছিল নির্বাচন হবেই। এবং তখন যে স্লোগান ছিল সেই স্লোগানটাই আবার
ইনসিডেন্টালি 2014 নির্বাচনের আগে ফিরে এসেছিল যে ব্যালট মানে ভোট দিতে যাবে যারা লাশ হয়ে ফিরে। তাহলে আমি এখানে না সাংগঠনিক শক্তির ব্যাপারটা তুলবো, তার আগে আমি একটু ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন আপনার কাছে জানতে চাই, যে পরিমাণ অবরোধ সহিংসতা আমরা দেখেছি, সংঘাত দেখেছি 2015 সালে, সেই সংঘর্ষ অবরোধ সহিংসতা আসলে কি মনে করেন সেটি সফল আন্দোলন ছিল নাকি এটা দেশের জন্য একটা দেশকে ঝুঁকির অবস্থায় নিয়ে গেছিল? আমি বলবো যেটা এটা ট্রিকি গেম ছিল, কৌশল, ট্রিকি গেম, সরকারের পক্ষ থেকে ট্রিকি গেম। এই বিএনপি কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জন করেছিল, কিন্তু সরকারই এটাকে সহিংস করেছে। মানে যত অবরোধ সহিংসতা হয়েছিল সব সরকার করেছে, এবং এটা বিভিন্ন পত্রপত্রিকা আসছে, টেলিভিশনও আসছে, পুলিশ আগুন দিয়েছে। সরকার কেন অবরোধ সহিংসতা করে নিজের মানে স্থিতিশীলতা নিজে নষ্ট করবে? যে ওটা কভার করার জন্য, ঢাকা দেওয়ার জন্য। স্থিতিশীলতা কিসের? স্থিরতা আছে, এখন আছে। গভর্নমেন্ট কি নিজের অবস্থা নিজেই ক্ষতি করবে? অবস্থা স্থিতিশীলতাটা এখনকার অবস্থাকে স্থিতিশীল বলতে পারবেন না আপনি, স্থবির বলতে পারবেন আপনি। আর যেটা হলো যে পুলিশ স্বীকার করেছে, পুলিশ তো হওয়ার কিছুই না করে। পুলিশ কোথায় স্বীকার করেছে যেটা গভর্নমেন্ট করেছে? গভর্নমেন্ট করেছে এটা কোথায় করেছে? আমি কিন্তু গণমাধ্যমে আছে, আমি ধরনের কোনো নিউজ দেখিনি যে পুলিশ স্বীকার করেছে সবকিছু সরকার করছে। এবং মিডিয়াতে আসছে, গণমাধ্যমে আসছে। আমি গণমাধ্যমের কর্মী, আমি এটা আমার কাছে পুলিশ কোথায় কোথায় হয়েছে, কোন পত্রিকা আসছে, সেগুলো একদিন আপনাকে দেখাবো, বই আছে আমার কাছে। সেটা যদি নয়া দিগন্ত টাইপ পত্রিকা হয় তাহলে প্রশ্ন আছে, আরো ভালো পত্রিকা আসছে। একজন দর্শক ফোন আছে, আমি একটু ফোনটা নিতে চাই। আমি একটু ফোনটা নিয়ে নিই, কখনো একটা ফোনটা নিয়ে নিই। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাপ্পু বলতেছি মৌলভীবাজার থেকে। জি বলুন প্লিজ। আমার মাহমুদউদ্দিন খোকন ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। জি। যে উনি অনুষ্ঠানের শুরুতে বললেন যে জনগণ ভোট দিতেছে না, আওয়ামী লীগ নৌকায় ভোট দিতেছে। নারায়ণগঞ্জের নির্বাচন এত সুষ্ঠু একটা নির্বাচন হলো, সেখানে তো সব মিডিয়ায় দেখালো যে কত সুষ্ঠু নির্বাচন, এবং ওনাদের ডিসি সাহেব তো বারবার ব্রিফিং দিলেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তাইলে সেখানে জনগণ কি ভোট দিছে না? আর ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ নির্বাচনটা খুব সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন, যদি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে কিছু সমস্যা আছে। না, সুষ্ঠু কিভাবে বলতেন? মিডিয়া আসেনি, টেলিভিশন আসেনি, পত্রপত্রিকা, এই জন্য সুষ্ঠু নির্বাচন। এটা কি সুষ্ঠু নির্বাচন হয়নি? সুযোগ নাই, পত্রিকা টেলিভিশনের সুযোগ নাই। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন যদি যে লাইসেন্স আমি দিয়েছি, কারা কারা কি মানে আমরা সবগুলো গণমাধ্যম মিথ্যাচার করেছি, আমি সেভাবে ইন জেনারেল বলছি না। আপনার তাহলে মাহফুজুল্লাহ আপনার কাছে আমি প্রশ্ন করছি। আমি শেষ করছি, আপনার কথা উত্তর দিচ্ছি, আপনি শিফট করছেন কেন? এবং আসে নাই, এবং সেদিন পর টেলিভিশনে আসছিল, সময় টিভির বা অন্য টেলিভিশনে পুলিশ সেন্টারে মারছে ওদেরকে। এটা নিয়ে ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন, আমি মডারেটর হিসেবে কখনো পক্ষ বিপক্ষ আসলে আমার অবলম্বন করা ঠিক না, কিন্তু গণমাধ্যমের সমালোচনা আমরাও করি। কিন্তু আপনি যদি বলেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সবগুলো গণমাধ্যম আসলে সুষ্ঠু নির্বাচন হয়নি বা সেই ক্ষেত্রে মিথ্যাচার করেছে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই প্রশ্ন তুলব। তারা নিউজ দেয়নি, আমি এটি আসলে মানতে রাজি নই। একজন সাংবাদিক হিসেবে কোন পক্ষ অবলম্বন না করে আপনি কি বলবেন মাহফুজুল্লাহ? একজন সাংবাদিক হিসেবে প্রশ্নটা তুলুন। দৃষ্টিতে আসে নাই সেটা বলতে পারি। আমাদের দৃষ্টিতে সবগুলো নিউজে কভার করা আছে। সাংবাদিক হিসেবে আপনি সত্যটুকু বলুন। আমি একটু সাংবাদিক হিসেবে ওনার প্রশ্ন নারায়ণগঞ্জের আলোচনা না, আমরা তো নির্বাচন কমিশনের ব্যাপারটা যেহেতু আছে, আমি দুইটা বিষয় খুব সংক্ষেপে এক লাইন করে বলবো। সাংবাদিক হিসেবে আপনি বলবেন সত্যি নারায়ণগঞ্জের নির্বাচন সম্পর্কে যে প্রশ্ন বিএনপি উত্থাপন করেছে, এটা খুব বড় কোনো অভিযোগ না। তারা বলেছেন কয়েকটি কেন্দ্রে সই করা ব্যালট পেপার দেওয়া হয় না, এটা তো ওনার বক্তব্য। আর আমি যতখানি খোঁজ খবর নিয়েছি, আপনি এবং আমি দুজনে আমরা গেছিলাম না, আমি একটা অনুষ্ঠানে বলেছি, আমি বলি এটা হয়তো ওনাদের কাছে খুব অপ্রীতিকর শোনাবে, যেই প্রার্থী ওনাদের, উনি যখন সকালবেলা ভোট দিতে গেছেন, উনি ভুল কেন্দ্রে গেছেন, উনি জানেন না ওনার কোনটা ভোট কেন্দ্র, সেই দলের কি করে নির্বাচন করেছে সেটা একটা খুব বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব ওনারা দিতে পারবেন। ওরা টেলিভিশন দেখিয়েছে যে শাখাওয়াত হোসেন সাহেব সকালবেলা গেছেন একটা ভুল কেন্দ্রে গেছেন। বিএনপি সাংগঠনিক পর্যায়ে দুর্বলতা আছে নিঃসন্দেহে। এখন সে কথা এক। আর দুই নম্বরে একটা কথা বলি, ওই যে আপনি হিংসা এবং ভায়োলেন্সের কথা বললেন না 2015 সালে, এটা আমি অন্যান্য অনেকবার বলেছি, ওখানে 3 পক্ষ ছিল ওই ভায়োলেন্সের মধ্যে, কিন্তু বিএনপি তার যে দায় দায়িত্ব ওখানে, যে সে এটার সঙ্গে জড়িত না বা সে এটার থেকে দূরে আছে, এই কথাগুলো বিএনপি সেই সময় কঠিন বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারে নাই। এটা হচ্ছে আমার বক্তব্য।
শুধু বক্তব্য বিবৃতির মধ্যে দিয়ে কি প্রতিষ্ঠা হয়? কার্যক্রমের মধ্যে দিয়ে কি প্রতিষ্ঠিত হয় না? কার্যক্রমে বললাম তো অনেক পক্ষ ছিল, কিন্তু বিএনপি এটার সঙ্গে জড়িত না। এই কথাটা যে বিএনপি স্পষ্ট করে জোর করে বলা প্রয়োজন, 2015 সালের ওই সময় বিএনপি কথাগুলো এইভাবে বলতে পারে না। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপি সাংগঠনিক দুর্বলতার কথা উনি বলছেন, সাংগঠনিক দুর্বলতা কি বিএনপির কতটুকু আছে? এখন তো আহমদ হোসেন সাহেব যেটা বললেন যে বিএনপিতে মিটিং মিছিল করতেছে, সামরিক শাসনের সময় ঘরোয়া রাজনীতিতে ঘরোয়া ওদের কেসটি ঘরোয়া রাজনীতিতে বিএনপির জন্য ঘরোয়া রাজনীতিটা পারমিশন নিয়ে করতে হয় সামরিক শাসনের সময়। বিএনপির জন্য অবস্থিত দেশের সামরিক শাসন আছে, বিএনপি ঘরোয়া রাজনীতি পুলিশের পারমিশন নিয়ে করতে হবে। আর আওয়ামী লীগ যেখানে ইচ্ছে সেখানে মিটিং করতে হবে, মিছিল করতে পারবে, মিটিং করতে হবে। গতকাল শহরের ঢাকা সব পুরো বন্ধ ছিল, মানে রাস্তাঘাটে মিছিল চলতেছে আওয়ামী লীগের, সেখানে কোনো অসুবিধা নেই। আর বিএনপি বারবার চাচ্ছে একটা মিটিং করতে, সেটা করতে পারছে না। আর কীভাবে বুঝবেন আমরা কাজ জনপ্রিয়তা বেশি? আর এটা যেটা হলো আহমদ হোসেন সাহেব গতকাল ছিল ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আওয়ামী লীগ সভা সমাবেশ করতে দেয় না? ছাত্র দল বা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আওয়ামী লীগ সভা সমাবেশ করতে দেয় না? দিল কোথায়? ওই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী হলো, ছাত্রদলের ঘরোয়া হয়েছে, ঘরোয়া আপনার করলেন বাইরে, ঘরোয়া হয়েছে আপনার, আপনারা বড় করে করেননি কেন? পারমিশন দিতে হবে তো, বাইরে বাইরে আপনি করতে। ঠিক আছে, আমি ওনাকে বলছি পারমিশন দিয়েছে কোনটা প্রতিদিন দেখছেন আপনি কোনটা পারমিশন দেওয়া? বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী 10টা জনসভা করেছে, 10টা প্রোগ্রাম সদরদূতেরা করেছে, বিএনপি একটাও দেয়নি। না, আমাদের কিন্তু পারমিশন নিতে হয়। আমরা পুলিশ কার আন্ডারে চলে? উনি বলছে প্রশাসন জানান না, প্রশাসন ঠিক করে, পুরো প্রশাসন কার আন্ডারে? প্রশাসন ওনাদের আন্ডারে। উনি যেটা বললেন যে জনগণের নির্ভরশীল, তারা 3 বছর ক্ষমতা কিভাবে আছে জনসমর্থন ছাড়া? আমি বলবো এরশাদ সাহেব তো জনসমর্থন ছিলেন না, উনি বিএনপির কোন রকম সাংগঠনিক দুর্বলতা নেই, উনি 9 বছর কিভাবে ক্ষমতা ছিলেন? বিএনপির কোন রকম সাংগঠনিক দুর্বলতা নেই। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, উনার কথার উত্তর দেই। জেনারেল মঈন নির্বাচন করে 2 বছর ক্ষমতা ছিল, ক্ষমতা থাকে এক কথা, নির্বাচিত হয়ে থাকে আরেক কথা, এবং ওনারা নির্বাচিত নয় এবং ক্ষমতা আছেন, ক্ষমতায় আরো পদে থাকতে পারবেন, অ্যাকচুয়ালি হিসেবে থাকতে পারবেন ক্ষমতায়, ভোট ছাড়াই। উনাদের বলে আর কোন নির্বাচন হবে না বাংলাদেশে, সংবিধান সংশোধন করে ফেলে, অসুবিধা আছে ওনাদের, ওনারা সবই করতে পারবেন ওনারা। সুযোগটা তো আপনারা দিয়েছেন, সুযোগটা তো আপনারা দিয়েছেন। আপনারা যদি নির্বাচন বর্জন করেন তাহলে কি করবেন? এটা হলো আপনার মাইন্ড। ইফ ইউ বিলিভ অন ডেমোক্রেসি ইউ উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আপনি গণতন্ত্রে বিশ্বাস করলে, সংবিধানে বিশ্বাস করলে, আপনি সংবিধানে বিশ্বাস করলে তো সংবিধান অনুযায়ী আসলে নির্বাচন হতে হয়। হ্যাঁ, সংবিধান আপনি তো সংবিধান সংশোধন করছেন ইচ্ছে করে আপনার সুবিধা মতো, সুবিধা অবস্থা নেওয়ার জন্য। আর প্রধান যেটা বললেন মাহফুজুল্লাহ বললেন, যেটা আমি নিজে শুনেছি, টেলিভিশনে দেখেছি আমি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এটা নিয়মরক্ষার নির্বাচন, আড্ডা নির্বাচন করব। প্রধানমন্ত্রী বিশ্বাস করবেন না, এর আগে তো প্রধানমন্ত্রী ছিল। আমি জানি না, আমি আসলে গণমাধ্যম কর্মী, আমার স্মৃতিভ্রষ্ট হচ্ছে কিনা আমি জানি না যে প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকার করেছে যে আমি আরেকটা নির্বাচন দিতে যাচ্ছি। আমার কাছে মনে হয় না আমি টেলিভিশনে জনগণের কাছে অঙ্গীকার করেন নাই, উনি প্রেস কনফারেন্সে বলেছেন। এবং আমার স্মৃতিভ্রষ্ট হয়েছে কিনা আমি জানি না। আহমেদ হোসেন, আপনি একজন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, আপনার আসলে এই বিষয়ে বক্তব্য দেওয়াটা উচিত। আমি ফ্লোরটা উনাদেরও দিচ্ছি না, আপনি নিজের ফ্লোর নিজে নিয়ে নেবেন। আমি ফ্লোর নিচ্ছি। আর শুনেন, আপনি যেটা বললেন, আপনি যেটা বলছেন, না আমাকে বলতে দেন। আপনি তো একজন ব্যারিস্টার, আইনজীবী, আপনি সংবিধান হাতে নিয়ে আসছেন। 5 জানুয়ারির নির্বাচন না হলে আজকে আপনি এখানে বসে কথা বলতে পারতেন? কেন? আপনি আবার যদি আপনার 111 আসলে আপনি কথা বলতে পারতেন? আচ্ছা, আপনি শুধু এই তথ্যটি ক্লিয়ার করেন, প্রধানমন্ত্রী কি জনগণের কাছে এই ধরনের কোন অঙ্গীকার করেছেন? জনগণের কাছে আপনি বারবার জনগণের কাছে বলছেন, তাহলে কার কাছে অঙ্গীকার করবেন? টেলিভিশনে ওই বক্তব্য আর টেলিভিশন শুনেছি, টেলিভিশনে এই ধরনের বক্তব্য আমার কাছে যে কোনো প্রোগ্রাম হতে পারে। না আপনি, আর উনি জাতির বিরুদ্ধে ভাষণ এই যে এই কথাটা ওনারা বারবারই বলে, উনি বলেছে। এখন ধরো এখন আপনার বিএনপির বক্তব্য বুঝুন কি, সাদাকে কালো বলবে, কালোকে সাদা বলবে, ওই জায়গায় তারা কারেক্টলি বলবে। আপনি প্রায় 1 কোটি ভোট পেয়েছে ধানের শীষ নারায়ণগঞ্জ ইলেকশনে, তারপরে তারা বলছে ইলেকশন এখানে ফেয়ার হয়নি। এবং ভাই তো বলেই ফেললেন যে হায়ার করে তারা প্রার্থী এনেছে, তাদের কিন্তু হায়ার করে বলি না, পার্টি ম্যান ছিল না, ক্যান্ডিডেট পাচ্ছিলেন না। আপনি আবার আমাকে ভুল ব্যাখ্যা করে, আমি বলেছি যে যেতে পারে নাই। এখন এখানে আরেকটা প্রশ্ন ওনার সঙ্গে যোগ করতে চাই। সেদিন আরেকটা টেলিভিশন চ্যানেলে এই তর্কটা হয়েছে। আমরা বললাম যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তিনি প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না ভবিষ্যতে।
আওয়ামী লীগের দুজন বন্ধু বললেন যে না, প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করে নাই, তাহলে এই যে কথাটা বাজারে চালু আছে যে প্রধানমন্ত্রী আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, মানে এটা অতীতের অভিজ্ঞতার আলোকে, সেই কথাটা আসলো কোত্থেকে? আচ্ছা, আপনি বলছেন আজকে বলেন কোন গণতন্ত্র আপনি চাচ্ছেন, বা আমি কোন গণতন্ত্র চাচ্ছি? আমি বলেছি শুরুতে পছন্দের গণতন্ত্র, যে গণতন্ত্র জঙ্গিবাদকে উৎসাহিত করবে, যে গণতন্ত্র সন্ত্রাসকে উৎসাহিত করবে, কিন্তু ওনারা তো বলছেন যে 2015 সালে যে জামাতকে প্রতিষ্ঠিত করবে, আপনি কি সেই গণতন্ত্র চান? আমি তো সেই গণতন্ত্র বিশ্বাসই করি না। আমি চাই সেই গণতন্ত্র। আজকে যদি এই ইলেকশন না হতো 5 তারিখে, আজকে কি যুদ্ধাপরাধীদের বিচার হতো, নিজামী ফাঁসি হতো, মুজাহিদের ফাঁসি হতো? আজকে এই কার্যক্রম বন্ধ করার জন্য তো এনার্কিজমের প্রতি আমরা চলে গেছিলেন। এনার্কিজম দিয়ে কোনো দেশে, কোনো পৃথিবীর কোনো দেশে কেউ সফল হতে পারে না। আন্দোলন আর এনার্কিজম পার্থক্য আছে, মুভমেন্ট ভিন্ন জিনিস। সাপোর্ট অফ পিপল কিছুই হয় না পৃথিবীতে। সংবিধান নিয়ে আইছেন, সংবিধানকে পদদলিত করে অন্যদের হাতে ক্ষমতা দেওয়ার জন্যই তো আপনারা নির্বাচন বর্জন করেছিলেন। এটা রিয়ালিটি, এটাই বাস্তবতা। না, আপনি একটু আগে গণতন্ত্রের কথা বললেন না, সংবিধানের 10ই এপ্রিল 1971 যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টও তো আওয়ামী লীগ নাই এখন। কারণ তাদের বিএনপি না থাকবে, আওয়ামী লীগ কি ভেবেছিল ভাই? তিনটা বিষয় তো স্পষ্ট করে বলা ছিল। কেন আসে না? আওয়ামী লীগ যে কাজ করলে তো আর আপনি আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না। তারা বলে ক্ষমতা কৌশলে আমি একটা বিরতি নিয়ে আবার ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান সাথে আছি। কিন্তু মাহফুজুল্লাহ ভাই, আপনি বোধহয় কিছু প্রশ্ন করতে চাইছিলেন। না, আমি তো শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে 5ই জানুয়ারির কারণে আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি উইদাউট চয়েস। এখনকার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবে, এখানে ক্ষমতার কোনো রদবদল হবে না। কারণ এইটা আপনি যে বলছেন উইদাউট চয়েস বলতে হোয়াট ডু ইউ মিন? আমার কোনো চয়েস ছিল না। আপনার ছিল না, মানুষের চয়েস ছিল। মানুষের কোনো চয়েস ছিল না। 40% আসে নাই ভাই, 40% আপনি বললে তো হবে না। আরে আমি বললে হবে কেন? না, আমি তো বলি নাই যে বলতে হয় বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। আমি সেটা বলি নাই, কিন্তু আমি 5ই জানুয়ারি নির্বাচনের কথা বলেছি, এবং 5ই জানুয়ারি নির্বাচনে ওই সময় কোনো চয়েস তৈরি হয় নাই। এবং আপনি আমাদের সংবিধানের যে স্পিরিট, সেই স্পিরিট হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, সকল প্রতিষ্ঠান পরিচালিত হবে। সেই স্পিরিটটা 5ই জানুয়ারি নির্বাচনের ব্যাপারটা তখনই আসবে যখন নির্বাচনে সবগুলো দল অংশগ্রহণ করবে। সবগুলো দল অংশগ্রহণ কেন করে নাই সেটাও আপনাকে অনুসন্ধান করতে হবে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কতগুলো আপনার ডোমেস্টিক দল ছাড়া দেশের অধিকাংশ রাজনৈতিক, আপনি যেটা বলছেন খুব আপত্তিকর কথা বলছেন, না গৃহপালিত আচ্ছা আরেকটু বলি তাহলে। আচ্ছা, নির্বাচন বর্জন করে বিএনপি তাহলে কি ভুল করেনি বলে মনে করেন? আসছে সেখানে তারা ভুল করেছে, তারা ভুল করে তারা স্বীকার করবে না। না, ভুল কেন স্বীকার? একটা রাজনৈতিক দলকে ভুল স্বীকার করতে হবে, শুদ্ধ করলে শুদ্ধটা স্বীকার করতে হবে। একটা কথা বলি আপনাকে, একজন ডাক্তার ভুল করলে রোগীটা মারা যায়, একজন নেতা ভুল করলে পার্টিকে সাফার করতে হয়। আপনার বিএনপির চেয়ারপারসনের ভুলের কারণে পার্টি সাফার করছে না। আজকে পার্টিকে বিএনপি যে আজকে দুর্বল হয়ে আসছে, বিএনপি আজকে ক্যান্ডিডেট খুঁজে পায় না নারায়ণগঞ্জে, তারপরে একটা হায়ার করে কোনো ধরে এনে একটা নির্বাচনের প্রার্থী দাঁড় করিয়েছে। এই যে বিএনপির অবস্থা আজকে কেন হলো? নির্বাচনের পার্টি নির্বাচন আসে নাই। আর বিএনপির সাথে যতদিন জামাত থাকবে ততদিন বিএনপি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। হ্যাঁ, সেরকম আরেকটা প্রশ্ন আছে। আপনারাও স্বৈরাচার, আওয়ামী লীগও স্বৈরাচার নিয়ে ক্ষমতা থাকছে, কারণ 2005 মানে 2014 জানুয়ারি নির্বাচনে এই দেশের বলতে কি বোঝাচ্ছে? আমি বলতেছি কাকে বোঝাচ্ছি। দেশে সামরিক স্বৈরাচারী উদ্ঘাতা হচ্ছে জিয়াউর রহমান, সেটা তো অন্য বিতর্ক। আপনি প্রভু আর সেই পদে এসএসএফ ক্ষমতা আসছে, ও সেই পদে এসএসএফ ক্ষমতা আসছে, এসএসএফ নির্বাচিত সরকারকে উৎখাত করে আসছে। শুনেন, আমি বলি আপনারা একটা জিনিস আপনি ভুলে যাচ্ছেন, যে 2014 আমি একটা কথা আমাকে একটা কথা বল দিব, আমি আপনাকে একটা বাক্য খালি শেষ করি। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি যোগদান করত না যদি ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকায় এসে ধমক না দিতেন। ওইটা আপনি বলেন, কাগজে সব বলেছেন। আচ্ছা, একটা কথা বলি, এক সময় কোশ্চেন ছিল, প্রশ্ন আকারে আসতো পরীক্ষায়, যে ছাপার অক্ষরে লেখা হলে কি সত্য হয়? তখন কিন্তু এটা আমরা না দিয়েছিলাম, না
ছাপার অক্ষরে লেখা কোনটা সত্য হয় না। সত্য? ওরা আপনি বলতেছেন কোনটা সত্য? ছাপার অক্ষর, ইলেকট্রনিক মিডিয়া, যে ভারতের পররাষ্ট্র সচিব এসে ধমক দিয়েছে সেই কারণে নির্বাচন এরশাদ সাহেব নিজে বলেছেন। It is on record. I can- এরশাদ সাহেবের বক্তব্য শুনি। এরশাদ সাহেবের সকালের বক্তব্য, আচ্ছা, দুপুরের বক্তব্য, আচ্ছা, দর্শক নিয়ে নিন। দর্শক, আপনি না বলে প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন। দর্শক একজন ঢুকেছেন লাইনে। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম আনোয়ার হোসেন, আমি কুড়িগ্রাম জেলা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, বিএনপি যদি খেলোয়াড় হয়ে থাকে তাহলে তারা কেন সেই নির্বাচনে গেল না? অর্থাৎ 154টা নির্বাচনে আসনে আওয়ামী লীগ জয়ী হলো, কিন্তু বিএনপি তো খেলোয়াড় নয়। খেলোয়াড় হলে তো তারা অবশ্যই সেই খেলা অংশগ্রহণ করতো, কিংবা সেই ভোটে তারা অংশগ্রহণ করতো। এটা প্রশ্নটা খোকনদার কাছে, কেন তারা নির্বাচন? ধন্যবাদ। আপনি ভালো একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এরকম পরিস্থিতি সৃষ্টি করেছিল যেন বিএনপি নির্বাচনে না আসে, কারণ তারা জানে নির্বাচনে যদি বিএনপি তার মানে আওয়ামী লীগের কথা উঠে বসে। বিএনপি কে আওয়ামী লীগের কথা উঠে বসে। ওরা 30 ছিল পেত না, আমি জবাব দিচ্ছি। 30 ছিল পেত না। আর আমি জনগণের কথা বলছে, আমি বলি জনসমর্থনের কথা বলছে। আজকে যেমন শান্তিপূর্ণ হবে বিএনপি কে সুযোগ দেন মিটিং মিছিল করতে। ঠিক আছে দিবেন, এখন আমাদেরকে কথা বলার সুযোগ দেন। ঢাকা শহর নাই, সারা বাংলাদেশ দিচ্ছেন না, মিছিলে মিছিলে ছয় লাখ হয়ে যাবে। এবং আওয়ামী লীগের পুলিশ সাহায্য ছাড়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি একটা সুযোগ বাংলাদেশের পেয়েছিল। আওয়ামী লীগ এই যে ক্ষমতা একসাথে থাকতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি কিন্তু একটা সুযোগ পেয়েছিল নিজের জনপ্রিয়তা যাচাই করার। আর দর্শক ওদের প্রশাসন ছিল না, আমি বলছি প্রশাসনের মেকানিজম, ওখানে প্রশাসনের মেকানিজম লোকাল ইলেকশন আপনি ন্যাশনাল ইলেকশন আসেন আপনি ঠিক আছে। আওয়ামী লীগের সুযোগটা দিচ্ছে জনসভা, বিএনপি সুযোগ দেন, কোনো ভাঙচুর হবে না, অগ্নি সুযোগ কিছু হবে না, শান্তিপূর্ণ মিছিল হবে। বললাম তো হত্যা করবেন না, আপনি যে এই যে সারা বাংলাদেশ ঢাকা শহরে আমি মিছিলে কথা বলছি না, চুপ করে যদি সারা বাংলাদেশ তিনি ব্যারিস্টার হয়ে যাবে। এত বড় আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি করবে? ক্ষমতা আসলে কি করবে? এবং দর্শক আপনাকে যে প্রশ্নটা করেছে বিএনপি সেটা আওয়ামী লীগ চায় না, অবশ্যই আওয়ামী লীগ এক করতে পারবে। আওয়ামী লীগের না চাওয়া না চাওয়া আপনারা লড়ছেন কেন? পুলিশ দিয়ে আর আপনি জোর করে ভোট কেন্দ্র দখল করে আমি একটু কথা বলি। তাহলে ক্ষমতা আসলে কি করবেন? ব্যারিস্টার সাহেব আর আপনার কথা বলতে আজকে আওয়ামী লীগ কোন নির্বাচন বিএনপি কেন আওয়ামী লীগের কথা নাচছে? আওয়ামী লীগ আচ্ছা আমাদের কি আওয়ামী লীগ এত করুণ অবস্থা হয়ে গেছে যে আওয়ামী লীগ এই বিএনপি সকল আন্দোলনের যে বিএনপি সংবিধানকে জনসমর্থন, এই বিএনপি সেই বিএনপি যে বঙ্গবন্ধুর লাশ রেখে ক্ষমতায় এসেছে, তাদের 3 বছরের মাথায় সেই বিএনপি যে বারবার কু করেছে, এই বিএনপি সেই বিএনপি যে মুক্তিযুদ্ধে জনসমর্থন নাই, এই বিএনপি সেই বিএনপি যে গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছে, এই বিএনপি সেই বিএনপি যে জামাতকে বাংলাদেশে বৈধতা দিয়েছে, এই বিএনপি সেই বিএনপি জামাতকে প্রধানমন্ত্রী করেছে, এই বিএনপি সেই বিএনপি জামাতকে আপনারা বলেন, মানে প্রধানমন্ত্রী বলেন জামাতকে আওয়ামী লীগের সঙ্গে নেবে না। এবার আমি একটা প্রশ্ন করব। নেবে না। এবং আজকে দেখেন কত কারণ হয়েছে। এবার আমি একটা প্রশ্ন করব। এটা না আওয়াজ করলে উপায় ছিল না। বিএনপি যে পরিমাণ 2015 সালে যে হরতাল অবরোধ আমরা দেখেছি, সহিংসতার কথা বাদ দিচ্ছি, আপনারা বলছেন সহিংসতা বিএনপি করেনি, হরতাল অবরোধ ডেকেছিল বিএনপি। ভবিষ্যতে কি সেই হরতাল অবরোধ বা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে হটাতে চায় বা নির্বাচন চায়? এখনকার নীতি নির্ধারণী পর্যায়ে আসলে কি ধরনের চিন্তা ভাবনা? উনি তো বলেই ফেলেছেন ওনাকে বারবার জনসমর্থন, আমরা আমাকে কথা বলতে আমাদের দায়িত্ব, আপনি বলেন কথা, আমাদের দায়িত্ব জনমত সৃষ্টি করা। এখন শুনেন, সরকারের বিরুদ্ধে সরকারি দর্শক যে প্রশ্নটা করেছে, আমি গলা বাড়িয়ে কথা বলতে পারবো। আমাদের দর্শক যে প্রশ্নটা করেছে যে বিএনপি প্লেয়ার না, বিএনপি একটা প্লেয়ার অবশ্যই খেলোয়াড়, তবে ফাউল গেম করে গোল করতে পছন্দ করে। বিএনপি সারা জীবনই ফাউল গেম করেছে এবং বিএনপি অন গ্রাউন্ড পাওয়ার এসেছে। সুতরাং বাংলাদেশের মুখ্যমন্ত্রীর চেতনাকে ভুল উন্নীত করেছে কে? জিয়াউর রহমান, পরিষ্কার কথা।
গোলাম আজমকে পাকিস্তান থেকে জিয়াউর রহমান, হ্যাঁ জিয়াউর রহমান, রাজাকার শাহকে প্রধানমন্ত্রী করেছে কে? জিয়াউর রহমান। সুতরাং মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তিকে বাংলাদেশে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছে কে? জিয়াউর রহমান। আমি তো আপনাদেরকে ছাত্রজীবন থেকে আমি আপনাকে চিনি, আপনি আমার পাশের রুমে থাকতেন, আপনি কি করতেন? আপনি নেতা ছিলেন ব্যারিস্টার মধু সাহেব, এই ব্যারিস্টার মধু সাহেব একবার বিএনপি একবার জাতীয় পার্টি, মানে এই বিএনপি হচ্ছে সকল পার্টির মিক্সচার দিয়ে একটা পার্টি। বিএনপি কোনো আদর্শবিহীন পার্টি, এটা আদর্শ পার্টি না, না না, বিএনপি আদর্শগত পার্টি না। আমি ফ্লোরিং করতাম, ফ্লোরিং করি তো, সেই ফ্লোরিং করি তো আমি রাজনীতি করেছি। আপনার মতো তো আমি সেই সোফায় বসে সেই খাটে বসে করি নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিএনপি হচ্ছে একটা মিক্সচার পার্টি, এটার মধ্যে কোনো আদর্শ নাই, নীতিহীন পার্টি, নীতি বিবর্জিত পার্টি, আদর্শ নাই, নীতি নাই, কমিটমেন্ট নাই, পলিটিক্যাল কমিটমেন্ট করে। আমি এবার একটু প্রশ্ন করব, পলিটিক্যাল কমিটমেন্ট সরকার আমরা সমর্থন না পাইলে আপনি কত সমর্থন পাবেন? 5,000 লোককে খুন করে কবে ক্ষমতায় এসেছিলেন? 3 বছরে আপনারা কবে ক্ষমতায় এসেছিলেন? 5,000 কর্মী এবং বিএনপি আপনার নেতা জিয়াউর রহমান, আপনার নেতা, আপনার নেতা এই আপনার সকল নেতার বিরুদ্ধে আপনি যে আমাকে জেলা পর্যায়ে কথা শুনে ওনাদেরকে পাশাপাশি বসে আপনি যে আমাকে পার্সোনালি অ্যাটাক করলেন, আমি কোথা ফ্লোরিং করতাম এটাকে আমি আপনাকে পার্সোনালি অ্যাটাক করি, নো পার্সোনালি অ্যাটাক করি নাই, আমি আপনাকে জানতাম চিনতাম সেটা বলছি। আপনি আমারে বললেন ফ্লোরিং করতাম, মানে কি? আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, গরিবরাই এই গরিবদেরকে আপনি ঘৃণা করেন, আপনি হলেন অভিজাত শ্রেণীর মানুষ, এই অভিজাতদের বিরুদ্ধে আমাদের আদর্শ, এই অভিজাতদের বিরুদ্ধে আমাদের লড়াই, আওয়ামী লীগের সংগ্রাম। সুতরাং আপনি এইভাবে আপনি ব্যারিস্টার হয়ে আপনি যেভাবে তাচ্ছিল্য স্বরে কথা বললেন, এই তাচ্ছিল্যের জবাব আমি আপনাকে তাচ্ছিল্য দিয়ে দেবো না। আমি আশা করেছিলাম ব্যারিস্টার হওয়ার পরে আপনার কিছুটা মানসিক ভাবে উন্নতি হয়েছে, সাংস্কৃতিক মান উন্নতি হয়েছে, গুণগত মান উন্নত হয়েছে, কিন্তু আপনি যেভাবে আমাকে তাচ্ছিল্য করলেন সেই জবাব আপনাকে তাচ্ছিল্য দেবো না। আপনি শুনেন বক্তৃতা তো আমার আদর্শের লাইন আমি বক্তৃতা করছি, কিন্তু আপনি তো রাজাকারের কণ্ঠস্বরে আপনি রাজাকারের টোনে কথা বলছেন, আপনি রাজাকারের স্টাইলে কথা বলছেন। এই রাজাকারের স্টাইলে কথা বলে রাজাকারের স্টাইল আপনারা 5 ফেব্রুয়ারি আপনার নির্বাচনে আসেন জামাতকে রক্ষা করার জন্য, জামাতকে রক্ষা করার জন্য, নিজামীকে রক্ষা করার জন্য, মুজাহিদকে রক্ষা করার জন্য, আল বদরকে রক্ষা করার জন্য, যাতে এদের ফাঁসি না হয়, ট্রাইব্যুনালে যাতে বিচার না হয়, তাদেরকে রক্ষা করার জন্য 5 তারিখে আপনার সেই জানুয়ারি ইলেকশন কেন্দ্র করে অ্যানার্কিজম তৈরি করেছেন। কত মানুষ মেরেছেন হিসাব আছে, ড্রাইভারদের মেরেছেন, আপনি সেই ট্রাক চালককে মেরেছেন, বাসে আগুন দিয়েছেন। আমি একটু ঢুকে এবার প্রশ্নের মধ্যে আমি কথা বলতে পারছি না, আমার ভয়েস আপনাদের চেয়ে লাউড না বলে আমি কথা বলতে পারছি না। আমি একটু কথা বলি, আমি একটু কথা বলি। আমি একটু জানতে চাইছি, ওনার কাছে জানতে চাচ্ছি বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে আসলে এখন কি ধরনের পলিসি আছে? আন্দোলনের পথে যাবেন? কারণ আমরা দেখছি আপনারা সংলাপে আগ্রহী, আপনারা কি আন্দোলনের পথে যাবেন নাকি আসলে গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে আসলে পরবর্তী সরকার বা নির্বাচনের পথে যাবেন? শুনুন, আমরা বিএনপি এটা গণতান্ত্রিক রাজনীতি দল, যেটা মাহফুজুল ভাই একটু আগে বললেন 96 সালে কেয়ারটেকার সরকারের যে আন্দোলন চলছিল, যেখানে আজকে প্রধানমন্ত্রী আমি একটু আগে বলেছি ভোটের অধিকারের জন্য স্লোগান দিতেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই জন্য কেয়ারটেকার সরকার দরকার নির্বাচন করে বিএনপি নিয়ম অনুযায়ী নির্বাচন করেছে। যে এবং তাহলে হরতাল অবরোধ আমরা দেখছি না, শেষ করি নির্বাচন করেছে, এবং যেহেতু বেশিরভাগ জনগণ চাচ্ছে নিরপেক্ষ নির্বাচন এবং মনে করে যুক্তিকতা আছে। বিএনপি পার্লামেন্টে কেটের গভর্নমেন্ট আওয়ামী লীগের দাবিটা মেনেছিল, কেটের গভর্নমেন্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। আমি একটু প্রশ্নের উত্তর চাই, প্রশ্নের উত্তর চাই। তাদের কোনো কিছুই না, ওরা কে সমাজের লোকের ব্যাপার না। সোলং যেন আমাদের দেশে নির্বাচন, আমাদের দেশে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে এসএসসি সাহেবকে নির্বাচন অংশগ্রহণ করো, কদিন পরপর দেখবেন, কদিন পরপরই ইন্ডিয়ান হাই কমিশন বলে যে সরকার ঠিক মতো বাংলাদেশে নাকি অন্যরা জাতীয় উদ্দেশ্যে আমি একটু প্রশ্নের উত্তর চাই। এটা উঠন না, কোন সংবিধানের কথা বলছেন, নিজেই কোনো নিয়ম মানছেন না। যে নিয়ম এখনই বক্তৃতা মানে না টকশোতে এসে, সে রাষ্ট্রের ক্ষমতায় গেলে কেমন নিয়মটা মানবে?
যে এখনই বসে আমার গলা চেপে ধরতে চায়, আমাকে তাচ্ছিল্য করে ক্ষমতায় গেলে কিভাবে এই দেশের সাধারণ মানুষকে আমি তো আপনার বন্ধু মানুষ, এটাই হচ্ছে আমি আপনাকে সেভ করবো, আমাকে 2 মিনিট শুধু 2 মিনিট দিবেন। আপনি নিরপেক্ষ, তাহলে আমি নিরপেক্ষভাবে বলতেছি। আপনি কয়েকটা মন্তব্য করেছেন যেগুলো আমি মনে করি সঠিক নয়, অসত্য মন্তব্য। আমি মিথ্যা বলবো না, অসত্য, কারণ 15ই আগস্টের ঘটনার ধারে কাছেও বিএনপি ছিল না, বিএনপির জন্ম অনেক পরে হয়েছে। কাজে বিএনপি 15ই আগস্ট ঘটিয়েছে এটা বললে এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে। এক, দ্বিতীয় হচ্ছে গোলাম আজমের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্ব সর্বোচ্চ আদালত কর্তৃক অনুমোদিত, যখন আপনার হাবিবুর রহমান সাহেব প্রধান বিচারপতি ছিলেন, যার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে। কিন্তু মাহফুজুল্লাহ, এখানে আমার প্রশ্ন আছে, অবশ্যই আছে। গোলাম আজম কোন সময় দেশে এসেছিল, কোন সময় ক্ষমতা পেয়েছিল, কোন সময় তারা জামাতের লোকজন মন্ত্রিত্ব পেয়েছিল? না না না, আমি জামাতের মন্ত্রিত্বকে যাইনি, কিন্তু আমি শুধু গোলাম আজমের নাগরিকত্বের কথাটা বলেছি, অন্য কোনো প্রশ্নে আমি যাই নাই। আপনি নিরপেক্ষ জায়গাতে কথা বলতে পারলেন না, এটা আমার দুঃখ। আচ্ছা আচ্ছা, আশা করেছিলাম যে নওজর ভাই নিরপেক্ষ জায়গাতে কথা বলতে পারবেন। হ্যাঁ, আপনি জানেন জিয়াউর রহমান ডেপুটি আর্মি চিফ ছিলেন, এবং কোনো দেশের, পৃথিবীর কোনো দেশেই ডেপুটির পোস্ট থাকে না কমান্ডের ক্ষেত্রে। শুধু উনি কি জোর করে হয়েছে? বঙ্গবন্ধু তাকে আদর করতেন, বঙ্গবন্ধু তাকে বলতে দেন, বঙ্গবন্ধু তাকে সম্মান দিয়েছেন এবং আদর করতেন, তাকে ডেপুটি চিফ করেছিলেন, এবং সে কিন্তু ও তো করেছিল কোরআন চুরি। আমরা 5 জানুয়ারি নির্বাচন নিয়ে চলে আসি, এই বিতর্কে আরেকদিন সংবিধানকে উর্ধ তুলে ধরে রাখবে। কিন্তু জিয়া রহমান যখন শুনলো যে দেশের প্রেসিডেন্ট নিহত হলো, সে কিন্তু বলে সো হোয়াট। খুনি মুশতাক রিওয়ার্ড দিল কাকে? জিয়াউর রহমান। না না না, আমরা একটু এখনকার প্রসঙ্গে থাকবো, আমি বর্তমান প্রসঙ্গে থাকবো। মাহফুজুল্লাহ, আমি এখন বর্তমান প্রসঙ্গে থাকবো, কারণ এই প্রসঙ্গে আমারও কিছু দ্বিমত আছে, গোলাম আজমের বিষয়টিতে অবশ্যই আছে, এবং মন্ত্রিত্বের ব্যাপারে, জামাতের মন্ত্রিত্বের ব্যাপারে আলোচনাতে আমি যাই না। গোলাম আজমের প্রসঙ্গে আমার দ্বিমত আছে, সেটা নিয়ে আরেকদিন আমরা বসবো। একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট করেছি যে গোলাম আজমের নাগরিকত্ব সর্বোচ্চ আদালত অনুমোদন করেছে, এইটুকুই বলেছি আমি। কিভাবে এসছে, কেমন করে এসছে, আমি সেখানে। আর 3 নম্বর যে কথাটা ওনাকে বলছি, ওই যে কোরআন নিয়ে শপথ সবাই করে, আপনার শফিউল্লাহ সাহেবও করেছিলেন, যিনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন। আর জিয়া রহমানের যে কথাটা আপনারা বলেন, এটার একটা প্রমাণ আছে, উনি বলেছিলেন। আমি একটু বর্তমান প্রসঙ্গে থাকি, আমার হাতে গোনা 3 মিনিট আছে, আমি শেষ করে 3 মিনিট। সো হোয়াট, কনস্টিটিউশন ইজ দেয়ার, লেট দি ভাইস প্রেসিডেন্ট টেক ওভার। এইটাই হচ্ছে, আমি আমার হাতে 3 মিনিট আছে, আমি প্রত্যেককে আসলে। আর লাস্ট আমি যেটা বলি ওনাদেরকে, ইন্ডিয়ানিটি করলো কে, দুই পক্ষকেই বলি, সেটা হলো যে বিএনপি একেবারেই একটা বাজে দল। বিএনপির কোনো ক্ষমতা নাই, বিএনপির কোনো জনসমর্থন নাই, বিএনপিকে জনগণ ঘৃণা করে। এতই যদি ইয়ে হবে, বাস্তবতা হবে, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিএনপি জব করতে থাকেন কেন আওয়ামী লীগের বন্ধুরা? এটি আমি বুঝি না। এটা আমাকে আচ্ছা, আমি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে 30 সেকেন্ড সময় দিব। আমি যে প্রশ্নটি করেছিলাম, বিএনপি নেক্সট পলিসি কি হবে, সরকার হাঁটানোর আন্দোলন না নির্বাচন হওয়ার, একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার আন্দোলন, এবং সেক্ষেত্রে আপনারা আন্দোলনের পথে যাবেন নাকি আলোচনার পথে থাকবেন? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র পরবর্তী আন্দোলন করছি জনগণকে নিয়ে, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, আলোচনা হইতে পারে, আন্দোলন হইতে পারে, দুটাই। আবারও হরতাল, আবারও অবরোধ, সেটা বলতে পারছি না আমরা, বাট আমরা আলোচনা করতে চাই। আপনারা কি মনে করেন জনগণ এখন অবরোধ হরতাল চায়? জনগণ এই সরকারকে নির্বাচিত করে নাই, যত চেষ্টা করে এসএসএম চলে না বসে ক্ষমতা, কিন্তু জনগণ হরতাল অবরোধ চায়, নট নেসেসারি ইলেক্টেড তারা। জনগণ কি হরতাল অবরোধ চায় কিনা? জনগণ কি হরতাল অবরোধ চায়? বলছেন আমরা এই সরকারের সরকার থাকতে চায় না, কারণ এই সরকারের কোনো জবাবদিহিতা নাই, জনগণের নির্বাচিত সরকার নয় সরকার। ঠিক আছে, সরকার হটানোর আন্দোলনের কথা বলছেন তো, তাহলে কোনটি আপনাদের কাছে মুখ্য প্রায়োরিটি? সরকার হটানো না নির্বাচন? যে এই পার্লামেন্টে মেজরিটি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত নয়, এটা কোন ধরনের গণতন্ত্র বলবেন আপনি? কোন সংবিধানিক গণতন্ত্রের কথা বলছে এই সরকার? আস্তে আস্তে আইব খানের বেসিক কথা বলতে পারবেন না, উনি কথা বলতে পারবেন না, উনি আর কথা ওনার সময় আমি কথা বলি নাই। হ্যাঁ, এত ভদ্রতাও এটা আমাদের মনে হয় যে দুর্বলতা। কাদের এখন প্রশ্ন হচ্ছে, নেড়া কিন্তু বেলতোরা একবারই যায়, দুইবার যায় না। বিএনপি হচ্ছে নেড়া, এখন আর বেলতোরা একবার, মানে বিএনপি নির্বাচনে আসবে, সেটা তো স্বাগত জানানো উচিত। তার বাতিল হয়ে যাবে,
তার যে আপনার ইলেকশন কমিশনে তার যে আপনার নিবন্ধন এটা বাতিল হয়ে যাবে যে সেইবার ইলেকশন না করে। এটা নিয়মই আছে, আইনই আছে। হ্যাঁ, বাতিল। সুতরাং তারা ইলেকশনে আসতে বাধ্য, ইলেকশনে আসছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এগুলো চাপাবাজি রাজনীতির জন্য এবং উনি যে বলতেছেন এই গভর্নমেন্ট ইলেক্টেড না, এই গভর্নমেন্টের আমরা উৎখাত করবো। আরে এই গভর্নমেন্টকে উৎখাত করে কাকে আনবেন? কিভাবে উৎখাত করবেন? আপনি কাকে উৎখাত করতে যাচ্ছেন? শুনেন, আপনি কিভাবে উৎখাত করতে যাচ্ছেন? এই সমস্ত চাপাবাজি বক্তব্য দিয়ে আর কতকাল করবেন? আর বিশ্বাস করে না, এই বক্তৃতা হবে না। সুতরাং ফেসিবাদী কায়দায় কথা বলে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা দিস ইজ নট এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইউ ক্যান নট সে, বুঝতে হবে। নোবডি ক্যান ইলেক্টেড গভর্নমেন্ট 100% সাংবিধানিক গভর্নমেন্ট 100%, মুক্তিযুদ্ধের পক্ষের গভর্নমেন্ট 100%, রাজাকারের গভর্নমেন্ট নয়। আমাদের ক্যাবিনেটে রাজাকার শাহাজিজ নেই, নিজামী নেই, মুজাহিদ নেই। সুতরাং এই যে আপনারা এই যে আপনারা রাজাকার সাথে প্রেম করেছেন, এই প্রেমের বন্ধন আপনারা সেই ক্ষমতায়ও আসবেন না, জনগণের সাপোর্ট ছাড়া ক্ষমতা আসতে পারবেন না। আবার চিন্তা করছেন যে পেছনের দরজা দিয়ে আবার বাঁশির হুইসেল বা জিয়াউর রহমান বাঁশির হুইসেল দিয়ে ক্ষমতা যেভাবে আসছিল আবার আপনারা সেইভাবে আসতে পারবেন না। সেই দিন চলে গেছে, ভুলে যান। আপনি ইচ্ছা করলে আপনার জোর করে কিছু নেতা ব্যারিস্টার হয়েছিল বাঁশির হুইসেলের পরে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে ভাষায় কথা বলছেন, আপনাদের দুজনকে পারবেন না আপনারা ক্ষমা করতে, যে শক্তি আপনার ভয়ের মধ্যে আমি তার কণ্ঠে সামরিক শাসনের বয়স পাচ্ছি। আচ্ছা, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কথা বলার সুযোগ না দেওয়ার জন্য। আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে। জনতন্ত্র গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে।